নমস্কার বন্ধুরা, আমি সন্দীপন। ওয়েলকাম কম্পিটিটিভ সার্কেল ইউটিউব চ্যানেল ফর কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, আমাদের চ্যানেলে আবগারি পুলিশ মেন্সের জন্যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সাথে মিসলেনিয়াস ম্যাথ করানো হচ্ছে। এই যে আমরা মিসলেনিয়াস ম্যাথ আর চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের আলাদা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেখানে তোমরা মিসলেনিয়াস ম্যাথ যেখানে প্লেলিস্ট আছে সেখানে মিসলেনিয়াস ম্যাথ পাবে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেওয়া আছে সেখানে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ পেয়ে যাবে। আর নিচের ডেসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক গ্রুপ আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। যারা এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে আগে আমাদের 4টে প্র্যাকটিস সেট করানো হয়ে গেছে। এই প্র্যাকটিস সেটগুলো সবগুলো আমরা আমাদের ফেসবুক গ্রুপে আগে প্রোভাইড করি, তারপরে তার সলিউশন আমরা পরের দিন আপলোড করি। চলো সময় নষ্ট না করে আজকের সেট 5 আমরা আলোচনা করি। কি বলেছে, যদি x সমান সমান 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 2 হয়, তবে 2x প্লাস 7 বাই 4 এর মান কত? ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ল্যাডার ইকুয়েশান দিয়েছে। ল্যাডার এইটা হচ্ছে কি ল্যাডার, মানে ছোটোবেলায় আমরা শিখেছিলাম মই ওঠা মই তোলার মতন। ঠিক আছে, এই সলিউশান বলেছে যে এক্সের মান যদি এইটা হয় তবে 2x প্লাস 7 বাই 4 এর মান কত? আমার প্রথম কাজ হচ্ছে কি এই পজিশানটা, আমার প্রথম কাজ হচ্ছে এই পজিশানটার সলিউশান করা। ঠিক আছে, তো এই পজিশানটা সলিউশান করতে গেলে আমরা কিভাবে এই পজিশানটা সলিউশানটা করব? এই পজিশানটা সলিউশান করার জন্যে তোমাদেরকে আমি বেসিক সবথেকে সহজ উপায় বলছি, এর থেকে সহজ উপায় হতে পারে না। দেখো কিভাবে করবে। এখানে কটা এক আছে? একটা, দুটো, তিনটে, চারটে। কটা? একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, চারটে ধাপ। মোট কটা ধাপ আছে? 4টে ধাপ আছে। ঠিক আছে, মাথায় এটা রাখতে হবে, মোট কটা ধাপ? 4টে ধাপ। 4টে ধাপ মাথায় রাখো। লাস্টে কত আছে আমার? 1/2। লাস্টে কত আছে আমার? 1/2। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রথমে 1 লিখব, তারপরে লিখব কোনটা? 2। যেহেতু 1/2 আছে তাই প্রথমে লিখলাম 1, তারপরে লিখলাম 2। যেহেতু কটা ধাপ আছে এরপর? আমার একটা, দুটো, তিনটে, চারটে ধাপ আছে, তাই প্রথমবার আমি প্লাস করলাম কি এই 1/2টাকে লিখলাম 1 আর লিখলাম 2। এদের মধ্যে যোগফল করে হয় কত? 2 এর একে 3। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ধাপ। এই 3-এর সাথে এর আগের যে সংখ্যাটা আছে সেটা যোগ করব। 3 আর 2 কত হয় বলো? 5। এটা কত নাম্বার ধাপ হলো আমার? স্টেপ 2। এবার বলো এই 3 আর 5 এর মানে প্রত্যেকটার কাজ হচ্ছে কি আগের সংখ্যাটার সাথে যোগ। দেখো 2-এর সাথে 1 যোগ করে করলাম 3, 3-এর সাথে 2 যোগ করে করলাম 5। ঠিক আছে, এটা হলো কি আমার? এটা হলো আমার সেকেন্ড ধাপ। 5-এর সাথে 3 যোগ করলাম, 5-এর সাথে 3 যোগ করলে হয় কত আমার? 8। 5-এর সাথে 3 যোগ করলে হয় কত আমার? 8। এটা হলো কি আমার থার্ড স্টেপ। এটা হলো কি আমার থার্ড স্টেপ। আর 8-এর সাথে 5 যোগ করলে হয় কত আমার? 13। এটা হচ্ছে কোনটা আমার? এটা হচ্ছে আমার ফোর্থ স্টেপ। 8-এর সাথে 5 যোগ করলে হয় 13। এটা হচ্ছে কি আমার ফোর্থ স্টেপ। এবার এক্সের মান কত হবে এখান থেকে? এখান থেকে এক্সের মান হবে লাস্ট যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যা মান। এখান থেকে এক্সের মান হবে কোনটা? লাস্ট যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যা। কোনটা প্রথমে বসবে? যেটা লাস্ট আছে, যেটা লাস্ট যে সংখ্যাটা সেই সংখ্যাটা যাবে উপরে, সেই সংখ্যাটা যাবে উপরে। আর যেটা সেকেন্ড আছে সে লাস্টের দিক থেকে সেইটা আসবে কত? সেটা যাবে তলায়। তাহলে এক্সের মান আসলো কত? 13/8। কিচ্ছু না, আমি জাস্ট 1/2 সেটাকে আমি 1 আর 2 করে লিখেছি। লিখে যেহেতু একটা, দুটো, তিনটে, চারটে স্টেপ আছে তাই এটাকে আমি টোটাল 4 বার যোগ করেছি। 2 এর একে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13। তাহলে কতবার হলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আমি মোট কতবার যোগ করলাম? 4 বার যোগ করলাম। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি এক্সের মান কোনটা পাবো? লাস্ট যে সংখ্যাটা যাবে সেটা উপরে যাবে আর তার আগের সংখ্যাটা যাবে নিচে। আমার মান বার করতে বলেছে 2x প্লাস 7/4। 2 গুণ এক্সের মান কত পেয়ে গেছি বলো? 13/8 প্লাস 7/4। 2 দিয়ে কাটলে 2 4 8। দেখো নিচে দুটোরই এলসিএম হয় 4, উপরে আছে কত? 13 প্লাস 7 বসে যায়। 13 আর সাথে কত হয়? 20/4। 20/4 এর মান হয় কত? 5। তাহলে অপশান সি হলো এটার অ্যান্সার। তাহলে অপশান সি হলো কি প্রথম কোশ্চেনটার অ্যান্সার। ঠিক আছে, কিচ্ছু নেই, জাস্ট ল্যাডার দিলেই আমরা পরপর সংখ্যাগুলো এরকম করে বসিয়ে নেব।
এখানে সব এক আছে, তাই আর কিছু হয়নি, ডিরেক্ট এইভাবে কাজ মিটে গেছে পরপর যোগ করে। একের জায়গায় যদি অন্য কিছু থাকে তখন কি করব, সেটা আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব কিংবা এর পরবর্তী যদি প্রবলেম আসে সেটে দেওয়া হয় সেখানে বলে দেবো। চলো 2 দাগ কি বলছে, 2153 টু দি পাওয়ার 167 একক স্থানীয় অঙ্ক মান কত? 2153 টু দি পাওয়ার 167 একক স্থানীয় মান কত? দেখো আমি যখন একক স্থানীয় অঙ্ক মান বার করব, একক স্থানীয় অঙ্ক আমার টোটালটা ডিপেন্ড করবে 3-এর উপর। একক আমরা ছোটোবেলায় কী শিখেছিলাম, একক, দশক, শতক, হাজার, এরকমভাবে পরপর তো বাড়তে থাকে। মানে যদি আমি 153কে বসাই তার মানে একক স্থানীয় অঙ্ক কত? 3। মানে এই 3-এর পাওয়ার যে আছে তার উপরে ডিপেন্ড করবে কত আমার একক স্থানীয় অঙ্ক। মানে এই রকম অঙ্ক দিয়ে যদি একক স্থানীয় অঙ্ক বার করতে দেয় তাহলে সামনের সংখ্যাগুলোকে বাদ দিয়ে এককের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে রাখবো। 3 টু দি পাওয়ার 167 এর যদি একক স্থানীয় অঙ্ক বার করতে দেয়, 3 টু দি পাওয়ার 167 এর যদি একক স্থানীয় অঙ্ক বার করতে দেয় তাহলে কি করে করব? দেখো মাথায় রাখতে হবে 3 টু দি পাওয়ার 1 যদি হয় কত হয়? 3 টু দি পাওয়ার 1 হয় 3, 3-এর স্কোয়ার হয় কত? 9, 3-এর কিউ কত হয় বলো? 27, 3 টু দি পাওয়ার 4 কত হয় বলো? 81। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 4 কত হয় বলো? 81 হয়। তার মানে দেখো এর ইউনিট ডিজিট 7, এর ইউনিট ডিজিট কত? 1। 3 টু দি পাওয়ার 5 যদি আসো কত আসবে ইউনিট ডিজিট? 3। 3 টু দি পাওয়ার 6 যদি আসো ইউনিট ডিজিট আসবে 9। 3 টু দি পাওয়ার 7 যদি আসো ইউনিট ডিজিট আসবে 7। 3 টু দি পাওয়ার 8 যদি আসো ইউনিট ডিজিট আসবে 1। তার মানে দেখছি প্রত্যেক 4 ঘর 1 2 3 4 1 2 3 4 3 9 7 1, আবার 5 6 7 8 3 9 7 1। মানে প্রত্যেক 4 ঘর পর কি হচ্ছে তোমার ইউনিট ডিজিট রিপিট হচ্ছে। মানে 3 টু দি পাওয়ার 1-এর ইউনিট ডিজিট 3, 3 টু দি পাওয়ার 5-এর ইউনিট ডিজিট 3। মানে 1 5-এর মধ্যে ডিফারেন্স কত? 4। মানে প্রত্যেক 4 ঘর পর ইউনিট ডিজিট রিপিট হচ্ছে। 3 টু দি পাওয়ার স্কোয়ার 9, 3 টু দি পাওয়ার 6 9, মানে 2 আর 6 ডিফারেন্স কত? 4। মানে পাওয়ারে প্রত্যেক 4 ঘর পর 3-এর ক্ষেত্রে পাওয়ারে প্রত্যেক 4 ঘর পর ইউনিট ডিজিট রিপিট হচ্ছে। তাই আমার কি করতে হবে, উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আমি 4 দিয়ে ডিভাইড করব। 167কে আমি 4 দিয়ে যদি ডিভাইড করি, 4 4 হয় 16, পড়ে থাকে 7, 4 1 4। মানে আমার রিমাইন্ডার কত? আমার রিমাইন্ডার পড়ে থাকলো 3। মানে 4-এর গুণিতকে তোমার 41 পর্যন্ত চলে গেল। আমার রিমাইন্ডার যেটা পড়ে থাকবে সেটাই হবে কত? সেটাই আসছে কত? 3 টু দি পাওয়ার 3। তার মানে আমার পাওয়ারে কত থাকবে? 3 টু দি পাওয়ার 3। 3 টু দি পাওয়ার 3 মানে হয় তোমার ইউনিট ডিজিট কত আসে? পাওয়ারে যখন 3 থাকে ইউনিট ডিজিট আসে 7। তাহলে অ্যান্সার কত? 7 হলো অ্যান্সার। কিছুই না, আমার কি মাথায় রাখতে হবে, প্রত্যেক 4 ঘর পর আমার পাওয়ারে একই সংখ্যা রিপিট আসে 3-এর ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু প্রত্যেক 4 ঘর পর পাওয়ারে একই সংখ্যা রিপিট আসে, তাই তোমার কি করব, পাওয়ার যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করে দিলে যেটা রিমাইন্ডার থাকবে সেটাই পাওয়ারে অবশিষ্ট থেকে যায়। তাহলে 3 টু দি পাওয়ার 3টা মানেই কত হয়? 3 টু দি পাওয়ার 3 মানেই হয় পাওয়ারে আসবে একক স্থানীয় অঙ্কে আসবে 7। ম্যাথ নাম্বার 3। যদি তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর তোমরা অনেকে কমেন্ট করে আমাকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আনতে বলেছো, আমি চ্যাপ্টার ওয়াইজ তাদের জন্য ভিডিও করানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, প্লিজ তোমরা তার জন্যে প্রচুর ভিডিওগুলো শেয়ার করো। কি বলছে, দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 168, যদি সংখ্যা দুটির যোগফল হয় 108 তবে তাদের বিয়োগফল কত? কি বলছে, আমার দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার গসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 168। যদি সংখ্যা দুটির যোগফল হয় 108 তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত? একদম ইজি অঙ্ক, দেখেই অ্যান্সার হয়ে যাচ্ছে। কত হবে? 60 হবে অ্যান্সার। কেন হবে সেটা বলছি পরে, আগে অঙ্কটা ডিটেলসে বলে নিই। দেখো দুটো সংখ্যার গসাগু যদি 12 হয় তার মানে একটা সংখ্যা হয় কত? 12a যদি হয়, আর একটা সংখ্যা হবে কত? 12b। দুটো সংখ্যার গসাগু বলেছে 12, তাহলে একটা সংখ্যা যদি হয় 12a আর একটা সংখ্যা হবে 12b। তাহলে দুটো সংখ্যা, তাহলে সংখ্যা দুটি কি? সংখ্যা দুটি হচ্ছে 12a আর 12b। তাহলে এই সংখ্যা দুটির
লসাগু আমাকে বার করতে হবে। এই সংখ্যা দুটির লসাগু হচ্ছে 12A আর 12B, মানে কত হবে 12 ইন্টু এ বি, 12 ইন্টু এ বি, এ গুণ বি, এটাই হবে কি সংখ্যা দুটোর লসাগু। তাহলে লসাগু কত হবে সংখ্যা দুটোর 12 ইন্টু এ ইন্টু বি। এই যে লসাগু যদি হয় 12 ইন্টু এ ইন্টু বি, সেটার মানই কত বলে দিয়েছে 12 ইন্টু এ ইন্টু বি এর মানই বলে দিয়েছে 168, 12 দিয়ে কাটলে হয় 14। তাহলে এ গুণ বি এর মান যদি হয় 14, তার মানে 14কে আমার ভাঙতে হবে। কেমনভাবে হতে পারে? এক গুণ 14 হতে পারে, আর একটা হচ্ছে 2 গুণ 7 হতে পারে। সবসময় জানবে এই দুটো সংখ্যার মানে দুটো সংখ্যার গুণফল 14 যদি আসে, এই রকম কেসে সবসময় দুটো সংখ্যা কিসে ভাঙতে হবে? আমাদেরকে প্রাইম নাম্বারে ভাঙতে হবে, মানে মৌলিক সংখ্যাতে ভাঙতে হবে। তাহলে এর মান যদি ধরি আমি 7, বি এর মান হবে কত 2, তাহলে এর মান 7 হলে বি এর মান 2 হলে একটা সংখ্যা হবে 12 গুণ 7 আর একটা সংখ্যা হবে 12 গুণ 2। তাহলে 7 12 84 আর 12 2 24। দেখো সংখ্যা, এই যে সংখ্যা একটা পেয়েছি 84, একটা পেয়েছি 24, এদের যোগফল 108 আছে কিনা দেখো, 4 আর 2 8, 8 আর 2 10। হ্যাঁ, তাহলে একটা সংখ্যা 84 হলে আর একটা সংখ্যা কত হবে আমার 24 হবে। বলেছে কি এদের বিয়োগফল কত? এদের বিয়োগফল হবে 84 মাইনাস 24 মানে 60। এদের বিয়োগফল কত? 84 মাইনাস 24 মানে 60। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার সি হলো আমার উত্তর। বুঝতে পেরেছো কী করলাম? একটা সংখ্যা ধরে নিয়েছি 12A আর একটা সংখ্যা 12B, তাহলে তাদের লসাগু কত হবে 12AB। তাহলে 12AB যদি লসাগু হয়, সেই 12AB সমান সমান কত বলো 168। তাহলে সেখান থেকে এ গুণ বি এর মান 14, তাহলে এ বি গুণ বিকে আমি 1 গুণ 14তে ভাঙতে পারি, 2 গুণ 7এ ভাঙতে পারি। তুমি একে যদি 1 ধরো, বিকে যদি 14 ধরো, কখনোই 108 আসবে না। ঠিক আছে, কিন্তু তাই আমরা কি দুটো প্রাইম নাম্বারে ভেঙে নিলাম 14কে, 7 2 14। তাহলে এর মান 7 ধরলাম, বি এর মান ধরলাম 2। তাহলে এর মান যদি 7 ধরি, তাহলে টোটাল প্রথম সংখ্যাটা হয় 7 বরং 84, দ্বিতীয় সংখ্যাটা হয় 12 2 24। দেখো 84 আর 24 যোগ করলে 108 এসেছে। হ্যাঁ, তাহলে আমি বলতেই পারি একটা সংখ্যা 84 হলে অপর সংখ্যা 24, তাহলে তাদের পার্থক্য কত 60। এই অঙ্কটা তোমরা দেখেই অ্যান্সার করতে পারো। দুটো সংখ্যার গসাগু কত বলেছে বলো? দুটো সংখ্যার গসাগু বলেছে 12। তার মানে আমার অ্যান্সার যাই আসুক না কেন, অপশানে যাই আসুক না কেন, আমরা কি জানি? আমরা সবসময় জানি কোনো সংখ্যার যোগফল বলো, কোনো সংখ্যার বিয়োগফল বলো বা কোনো সংখ্যার গসাগু সেই সংখ্যার মধ্যে সবসময় থাকে। তার মানে দেখো 30-এর মধ্যে কি 12 আছে? না, 30-এর মধ্যে 12 নেই। 42 না, 12 নেই। 12 60-এর মধ্যে আছে? হ্যাঁ। 40-এর মধ্যে আছে? না, নেই। তাহলে 12 কার গুণিতক? 12-র কোনো একটা গুণিতকই হবে আমার অ্যান্সার। আমার যোগফল বলুক বা বিয়োগফল বলুক, যাই বার করতে দিই, জানবে কি যেটা গসাগু আছে সেই গসাগুরই গুণিতকে আসবে কি আমার অ্যান্সার। তাহলে আমার যেহেতু গসাগু 12, তাই অ্যান্সার 12-র গুণিতক হবে। 12-র গুণিতক 30 42 40 60-এর মধ্যে কোনটা? 60, তাই অ্যান্সার হবে 60। ম্যাথ নাম্বার 4, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। চিনির দাম 20% কম হওয়ায় 120 টাকায় 3 কেজি বেশি চিনি পাওয়া যায়, তাহলে চিনির আসল দাম প্রতি কেজিতে কত টাকা? দেখো বলছে কি চিনির দাম 20% কমে গেছে। চিনির দাম 20% কমে যাওয়ায় 120 টাকাতে কত কেজি বেশি চিনি পাওয়া যায়? 120 টাকাতে 3 কেজি বেশি চিনি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি 120 টাকাতে 3 কেজি বেশি চিনি পাচ্ছ। এই 3 কেজি বেশি চিনি কেন পাচ্ছ? এই 20% কমে গেছে বলে। 3 কেজি বেশি চিনি কেন পাচ্ছি আমরা? 3 কেজি বেশি চিনি পাচ্ছি এই কারণেই চিনির দাম 20% কমে গেছে। তার মানে কি আগে 120 টাকাতে আমি যতটা চিনি পেতাম, এখন 120 টাকাতে চিনির দাম কমে যাওয়ায় বেশি কত কেজি চিনি পাচ্ছি? 3 কেজি চিনি পাচ্ছি। তাহলে বলো চিনির আসল দাম প্রতি কেজিতে কত ছিল? দেখো 20% মানে কত? 20% মানে 1/5। তোমরা এটা মনে রাখবে। 20% যদি তাহলে 100 আসে, তার মানে 20 দিয়ে কাটলে হয় 5। 20% মানে কত আসে? 1/5। তার মানে দেখো 20% মানে কত? 1/5। তার মানে আগে আমার চিনির দাম যদি থাকতো ওল্ড, আগে যদি আমার চিনির দাম থাকতো 5 টাকা, নিউ, এখন চিনির দাম হয়েছে কত টাকা বলো? এখন চিনির দাম হয়েছে 4 টাকা। তার মানে কি আগে যদি আমার চিনির দাম থাকতো 5 টাকা, এখন চিনির দাম কমে হয়েছে 4 টাকা। ঠিক আছে, এইবার কি বলছে? চিনির দাম কমে যাওয়ার ফলে আমরা 120 টাকাতে 3 কেজি বেশি চিনি পাচ্ছি।
তাহলে বলো এই যে 3 কেজি বেশি চিনি পাচ্ছি, এই যে 3 কেজি বেশি চিনি পাচ্ছি, ঠিক আছে, এই 3 কেজি চিনি কেন বেশি পাচ্ছি? এই 3 কেজি চিনি বেশি পাচ্ছি চিনির দাম 20% কমে যাওয়ার ফলে। তাহলে সেই 3 কেজি চিনির দাম কত টাকা বার করি। সেই 3 কেজি চিনির দাম কত টাকা? 120 টাকায় 20% কমছে, মানে কত? 1/5 কমছে। তার মানে 120 টাকায় 1/5 ইউনিট কমার ফলেই আমি কি পাচ্ছি? 120 টাকায় 3 কেজি বেশি চিনি পাচ্ছি। তাহলে 5 দিয়ে কাটলে হয় 5 24 120, তার মানে 1 কেজি চিনির দাম কত টাকা? 24/3 মানে 8 টাকা। কি বললাম? চিনির দাম 20% কমেছে, 20% কমার ফলেই আমি 120 টাকায় 3 কেজি বেশি চিনি পাচ্ছি। তার মানে এই 3 কেজি চিনির আসল দাম কত? মানে এই যে 3 কেজি চিনিটা বেশি পাচ্ছি, কেন পাচ্ছি? 120 টাকায় 20% কমার ফলে। তাহলে এখন চিনির দাম, মানে এই 3 কেজি চিনির দাম কত টাকা? প্রতি কেজি 8 টাকা করে। এখন যে আমি যে 3 কেজি চিনির দাম 8 টাকা করে, সেটাই কখনকার প্রাইস? চিনির দাম কমার পরের প্রাইস হচ্ছে 8 টাকা করে। তার মানে বলো এখন দেখছি চিনির দাম 4 টাকা, সেই 4 টাকা সমান কত টাকা বলো? 8 টাকা। 4-এর সাথে 2 গুণ করলেই তো 8 আসে। সরি, আরেকবার তোমাদের ভেঙে বলি। এখন যে চিনির দাম 4 টাকা, সেই 4 টাকা মানেই কত টাকা? বর্তমানে চিনির দাম কত টাকা কেজি করে পেয়েছি বলো? 8 টাকা কেজি করে। আগে চিনির দাম ছিল কত টাকা? 5 ইউনিট করে। তার মানে কত টাকা হয় বলো? 8 গুণ, সরি, আর 4 2 8 মানে 10 টাকা করে। কি এখন চিনির দাম 4 ইউনিট, এই 4 ইউনিট মানেই কত টাকা? 8 টাকা। তাহলে আগে চিনির দাম ছিল 5 ইউনিট, 5 ইউনিট মানে কত? 8/4 গুণ 5 মানে 10 টাকা করে। তার মানে আগে আমার চিনির দাম ছিল কত টাকা করে? 10 টাকা প্রতি কেজিতে ছিল। আশা করছি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে যদি কোনো ডাউট থেকে যায় তোমাদের, সেটা আমি কভার করে দেব। নাও, ট্যাক্সির গতিবেগ বাসের গতিবেগের 1.5 গুণ। যদি ট্যাক্সিটি 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে যায়, তাহলে 720 কিলোমিটার দূরত্ব যেতে বাসটি কত সময় বেশি নেবে? কি বলেছে? আমার বলছে ট্যাক্সির গতিবেগ বাসের গতিবেগের 1.5 গুণ। তার মানে ট্যাক্সি টি, এটা বাসের গতিবেগের বিতে বাসের গতিবেগের 1.5 গুণ। তাহলে বলো টি/বি সমান 1.5, পয়েন্ট তুললে 10, 5 3 15, 5 2 10 মানে 3/2। তার মানে দেখছি ট্যাক্সির গতিবেগ যদি হয় 3 ইউনিট, বাসের গতিবেগ হয় কত? 2 ইউনিট। এবার তোমাদেরকে এই একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, প্রতিদিনই প্রায় এগুলো বলা হয়, ঠিক আছে? গতিবেগ রেশিও মানে স্পিডের রেশিও যদি হয় আমার A/B, যদি গতিবেগ রেশিও বা স্পিড রেশিও যদি হয় A/B, তাহলে আমার টাইম রেশিও হবে কত? টাইম রেশিও হবে B/A। এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে। কি, যদি আমার স্পিড রেশিও বা গতিবেগের রেশিও যদি হয় A/B, তাহলে সময়ের রেশিও হবে B/A। তার মানে বলো এখানটা গতিবেগ ছিল, তো গতিবেগ 1.5 গুণ, তার মানে T/B এর কার অনুপাত পেয়েছি? এটা আমি স্পিড বা গতিবেগের অনুপাত পেয়েছি। মানে টি এর গতিবেগ যদি 3 ইউনিট হয়, বি এর গতিবেগ মানে ট্যাক্সির গতিবেগ 3 ইউনিট হলে বাসের গতিবেগ 2 ইউনিট। তাহলে সময় কত ইউনিট করে হবে? তাহলে সময় হবে 2/3 ইউনিট। তাহলে কি আমি কি বললাম? যেটাই আমার গতিবেগের রেশিও হবে, সময়ের রেশিও ঠিক তার উল্টোটা হবে। গতিবেগের রেশিও এখানে ছিল 3/2, তাহলে সময়ের রেশিও হবে কত? 2/3। এবার আসি, দেখো কি বলছে বলো। বলছে ট্যাক্সিটি 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে যায়, তাহলে 720 কিলোমিটার দূরত্ব যেতে বাসটি কত সময় বেশি নেবে? তাহলে আসি, বলো এই ট্যাক্সিটি 720 কিলোমিটার যেতে কত সময় নেবে? 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, 1 ঘন্টায় 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 720 কিলোমিটার যায় কত ঘন্টায় বলো? 720 কিলোমিটার যায় 12 ঘন্টায়। তাহলে কি পেলাম আমি? ট্যাক্সিটি 1 ঘন্টা 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 720 কিলোমিটার যায় কত ঘন্টায়? 12 ঘন্টায়। এবার দেখছি ট্যাক্সিটি সময় নেয় কত সময়? 2 ইউনিট। মানে আমি বলতেই পারি এই 2 ইউনিট মানেই কত সময়? 2 ইউনিট মানেই হচ্ছে 12 ঘন্টা। বলো ট্যাক্সিটি নেয় 2 ইউনিট সময়, বাসটি নেয় 3 ইউনিট সময়, তাহলে কত সময় বেশি নেয়? কত ইউনিট সময় বেশি নেয়?
বাস 1 ইউনিট সময় বেশি নেয়। তার মানে 2 ইউনিট মানে 12 ঘন্টা হলে 1 ইউনিট মানে কত, 12/2 মানে 6 ঘন্টা। তাহলে বাসটি কত সময় বেশি নেবে, 6 ঘন্টা সময় বেশি নেবে। অপশান বি হলো অ্যান্সার। ঠিক আছে না, তারপরের কোশ্চেন, এ বি এর তুলনায় 2 গুণ কার্যক্ষমতা সম্পন্ন। এ বি এর তুলনায় 2 গুণ কার্যক্ষমতা সম্পন্ন। এ ও বি যদি কোনো কাজ একত্রে 12 দিনে শেষ করে তবে বি কাজটি একা কত দিনে শেষ করবে। কি বলছে, এ বি এর তুলনায় 2 গুণ কার্যক্ষমতা সম্পন্ন। তার মানে এ বাই বি মানে 2/1। এবার এখানে আসি, আগেরটা যেমন ছিল স্পিড আর টাইমের রেশিও, এখানটায় আসবো আমি কি, এখানটায় আসবো হচ্ছে কার্যক্ষমতার রেশিও যদি হয় A/B, কার্যক্ষমতার রেশিও যদি হয় A/B, তাহলে সময়ের রেশিও হবে B/A। তাহলে কি কার্যক্ষমতার রেশিও যদি হয় A/B, তাহলে সময়ের রেশিও হবে B/A। এখানটাই বলো এ বাই বি আমি কার মান পেয়েছি, কার্যক্ষমতার মান পেয়েছি। তাহলে এ বাই বি এর যদি আমি কার্যক্ষমতার মান পাই 2/1, তাহলে আমি সময়ের মান কত পাবো, তাহলে আমি সময়ের মান পাবো 1/2। তার মানে এর কার্যক্ষমতা যদি 2 ইউনিট হয় ও সময় নেয় 1 দিন 1 ইউনিট, আর বি এর কার্যক্ষমতা যদি হয় 1 ইউনিট তাহলে বি সময় নেয় 2 ইউনিট। অবভিয়াসলি যার কার্যক্ষমতা কম সে বেশি সময় নেবে। এবার আসি কি বলছি, এ আর বি একসাথে কাজ করলে একত্রে কত দিনে শেষ করে, ওরা 12 দিনে শেষ করে। তাহলে বলো এ নিচ্ছে 1 দিন সময়, বি নিচ্ছে 2 দিন সময়, তাহলে এ প্লাস বি একত্রে কাজটি কত দিনে শেষ করবে, 1 গুণ 2/1 প্লাস 2 মানে 2/3 দিনে। কি এ নিচ্ছে 1 দিন সময়, বি নিচ্ছে 2 দিন সময়, তাহলে এ প্লাস বি একত্রে কাজটি শেষ করবে কত দিনে, 2/3 দিনে। তাহলে আমি বলতে পারি এই 2/3 সমান সমান কত দিন, এই 2/3 দিন সমান সমান হচ্ছে 12 দিন। আমার কি বার করতে বলেছে, বি কাজটি একা কত দিনে শেষ করবে। বি একা কত দিনে শেষ করে, বি 2 দিনে শেষ করে। বি একা কাজটি কত দিনে শেষ করে, 2 দিনে শেষ করে। তাহলে 2/3 সমান 12 হলে 2 সমান সমান হবে 12 গুণ 2 গুণ 3/2, তার মানে 36 ডে। তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় নেবে, বি কাজটি শেষ করতে 36 দিন সময় নেবে। অপশান বি হলো অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর চ্যাপ্টার ওয়াইজ কোর্স আসার ফলে তোমাদের যখন আমরা কোর্স আপলোড করা শুরু করবো আশা করছি তারপরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর যত পারো ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। 7 নম্বর ম্যাথ, দুটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তবে গোলক দুটির আয়তনের অনুপাত কত। কি বলেছে, দুটো গোলক আছে, দুটো গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তবে গোলক দুটির আয়তনের অনুপাত কত। দেখো এই একটা গোলক আর এই একটা গোলক, এই একটা গোলকের ব্যাসার্ধ যদি হয় এ, এই একটা গোলকের ব্যাসার্ধ যদি হয় বি, একটা গোলকের ব্যাসার্ধ হলো এ, এই গোলকের ব্যাসার্ধ হলো বি, তাহলে 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 কিসের এই গোলক দুটির ব্যাসের অনুপাত কি কি হতে পারে, এই গোলক দুটির ব্যাসের অনুপাত হতে পারে তোমার H/B। দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত H/B হলে ব্যাসার্ধের অনুপাত, একটা গোলকের ব্যাসার্ধ এ অপর গোলকের ব্যাসার্ধ বি, তাহলে ব্যাসার্ধের অনুপাত H/B যদি হয় তাহলে ব্যাসের অনুপাত হবে H/B। এর পরিসীমার অনুপাত বা এর পরিসীমা না, এবার আসি এর ক্ষেত্রফলের অনুপাত, পরিসীমা তোমাদের দেবে না, এর ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, এর ক্ষেত্রফলের অনুপাত কি হবে, মানে এর যেটাই পার্শ্বতল সেটাই হচ্ছে কি সমগ্র তল। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধের অনুপাত যদি হয় A/B, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত হবে A²/B²। ঠিক আছে, গোলকের ব্যাসের অনুপাত A/B হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত হবে A²/B²। আয়তনের অনুপাত হবে, তাহলে তার আয়তনের অনুপাত হবে কত, আয়তনের অনুপাত হবে A³
বি কিউব। আয়তনের অনুপাত হবে এ কিউব ইস টু বি কিউব, মানে দুটো গোলকের যদি ব্যাসার্ধের অনুপাত হয় এ ইস টু বি, তাহলে তাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত হবে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, আর আয়তনের অনুপাত হবে এ কিউব ইস টু বি কিউব। এবার দেখো কি বলে দিয়েছে আমার অঙ্কে, পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 4:9। তার মানে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার হলে ব্যাসার্ধ, এটা আসি ব্যাসার্ধের অনুপাত এ ইস টু বি, তার মানে কি √a² √b² মানেই কী হয় বলো, ব্যাসার্ধ হয়। তার মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বলে দেয় a² ইস টু b², তাহলে ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ হবে √a² ইস টু √b², তাই তো আসে এ ইস টু বি। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 4:9, তাহলে আমার অঙ্কে ব্যাসার্ধের অনুপাত আসবে কত, √4 ইস টু √9, মানে 2:3। 4 বর্গমূল 4 হচ্ছে, 4 বর্গমূল করলে আসে 2, 9 বর্গমূল করলে আসে 3। তাহলে ব্যাসার্ধ যদি হয় 2:3, তাহলে আমার আয়তন কত হবে, আয়তন হবে 2³ ইস টু 3³ 2³ মানে হয় 8, 3³ মানে হচ্ছে 27। তাহলে ব্যাসার্ধ যদি হয় 2:3, আয়তন হবে 2³ ইস টু 3³ মানে হবে 8:27, 8:27। ঠিক আছে, 7টা অঙ্ক করলাম। এবার আসবো আমরা 8, 9, 10 3টে অঙ্ক। আজকের অঙ্কগুলো ভালো ভালো অঙ্ক দেওয়া আছে, প্রতিদিনই এই রকম সেটে আমাদের ভালো ভালো লেভেলের অঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, চলো আসি এবার 8এর দাগ। বলছে ত্রিভুজ এবিসি, এই এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি, এই বিএসি কোণকে বিএসি এর কোণের সমদ্বিখণ্ডক এডি। সমদ্বিখণ্ডক মানে কি, এই বিএসি কোণকে এডি বাহু সমান দুটো ভাগে ভাগ করেছে, মানে এইটা টোটালটার মান যদি হয়, এই টোটালটার মান যদি হয় 60 ডিগ্রি, তাহলে আমার এইটুকুর মান হবে 30 ডিগ্রি, এইটুকুর মান হবে 30 ডিগ্রি, তাহলে কি হবে বলো, সমদ্বিখণ্ডক হবে। তাই বলছে কি এবিসি ত্রিভুজের বিএসি কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, বিসি বাহুকে, এই বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। যদি এবি সমান 6 হয়, এসি সমান 7 হয়, তবে বিডি ইস টু ডিসি এর মান কত। চলো তোমরা একটা থিওরি লেখো, একটা থিওরি খাতায় লিখে নাও। কি যেটা বলবো খুব ভালো করে শুনবে, পরীক্ষায় রিসেন্ট প্যাটার্নের পরীক্ষায় এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই এবিসি ত্রিভুজের যদি আমি এডি সমদ্বিখণ্ডক টানি, যদি আমি এডি কি মানে যে কোণের সমদ্বিখণ্ডক টানি, বিএসি কোণের সমদ্বিখণ্ডক টানি, এই সমদ্বিখণ্ডকটা এই বিসি বাহুকে কি রেশিওতে ছেদ করবে, এই বিসি বাহুতে এবি আর এসি বাহুর যা মান সেই অনুপাতে ছেদ করবে। কি লিখবে, মানে হচ্ছে ত্রিভুজের কি লিখবে হচ্ছে ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক, যে কোনো কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে, তার বিপরীত বাহু দেখো যে কোনো কোণের, আমি ধরলাম এই এ কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে বিসি বাহুকে কি অনুপাতে ছেদ করে, তার বিপরীত বাহুকে কোণটির পার্শ্ববর্তী বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাতে ছেদ করে। তার মানে কি বললাম, এই এবিসি ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক, সেটা এ কোণ হতে পারে, বি কোণ হতে পারে বা সি কোণের হতে পারে, যে কোনো কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে, এই কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহু এই বিসিকে কি অনুপাতে ছেদ করে, বিসিকে ছেদ করে
কি অনুপাতে? এই যে কোণটা এ কোণটা, এই এ কোণের পার্শ্ববর্তী বাহু, এই এ কোণের পার্শ্ববর্তী বাহু কোনটা? এই এ কোণের পার্শ্ববর্তী বাহু হচ্ছে এবি, আর এই কোণের পার্শ্ববর্তী বাহু হচ্ছে এসি। এদের যা মান, এদের যা দৈর্ঘ্য সেই অনুপাতে ছেদ করবে, কারণটা সেই অনুপাতে ছেদ করবে। মানে এবি বাহুর যেটা দৈর্ঘ্য সেটাই হবে বিডি বাহুর দৈর্ঘ্য, যেটা হবে এসি বাহুর দৈর্ঘ্য সেটাই হবে সিডি বাহুর দৈর্ঘ্য। তাহলে বলো, এই এবিসি ত্রিভুজের বিএসি কোণের সমদ্বিখণ্ডক যদি আমি এডি টানি, সেই এডি বিসি বাহুকে কী অনুপাতে ছেদ করবে? এখানে এবি বাহুর মান বলেছে 6, এসি বাহুর মান বলেছে 7। তাহলে বলো, এই যেটা 6 মানে যেটা এবি বাহুর মান হবে, যেটাই এবি বাহুর মান হবে সেটাই কার মান হবে? বিডি বাহুর মান হবে। যেটাই আমার এসি বাহুর মান হবে সেটাই আমার কার মান হবে? ডিসি বাহুর মান হবে। তাহলে আমি বলতে পারি বিডি ইজ টু ডিসি সমান সমান 6:7। ঠিক আছে, বুঝলে? 9 দাগ বলছে কি, এবিসি বলছে এবিসি সমবাহু ত্রিভুজের, এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার এবি বাহুর দৈর্ঘ্য, এই এবি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান বার করতে বলেছে। মনে রাখবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এর মান কি? এ মানে হচ্ছে, যেখানে এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান, মানে এবি বাহুর মান 6 হলে এসি বাহুর মান 6 হবে, বিসি বাহুর মানও 6 হবে। তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার। এর মান কত? 6 এর স্কোয়ার। 6 এর স্কোয়ার মানে 6 গুণ 6, 2 2 4, 2 3 6, 2 3 6 মানে আসছে 9√3। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 9√3। লাস্ট অঙ্ক, মান নির্ণয় করো। 1/√3 + √3 এর মান বার করতে বলেছে, যেখানে √3 এর মান 1.732, √2 এর মান 1.414। ঠিক আছে, দেখো অঙ্কটা যদি লিখি 1/√3 + √2, মাথায় রাখবে যদি এই রকম কোনো সংখ্যা দেয়, নিচে যদি রুট থাকে, কোনো সংখ্যা যদি আমার ভগ্নাংশে দেয় আর ভগ্নাংশের নিচে যদি রুট থাকে, সেই সংখ্যাটা ভগ্নাংশে, কোনো একটা ভগ্নাংশের নিচে আমরা রুট রাখতে পারি না, কোনো ভগ্নাংশের নিচে আমরা রুট রাখতে পারি না। ঠিক আছে, যদি যদি কোনো একটা সংখ্যা থাকে, কোনো একটা সংখ্যা থাকে, কি সংখ্যা? একটা সংখ্যা আছে কি ভগ্নাংশের সংখ্যা আছে, নিচে যদি রুট থাকে সেই সংখ্যাকে আমরা রুট রাখতে পারি না। তাহলে একে রুট তুলতে গেলে কি করব? এর রুট তোলার নিয়ম হচ্ছে, নিচে যে সংখ্যাটা আছে √3 + √2, সেই সংখ্যাটাকেই লিখব, অপোজিট সাইন দিয়ে গুণ করব। অপোজিট সাইন দিয়ে সেই সংখ্যাটাকেই আমরা অপোজিট সাইন দিয়ে গুণ করব। দেখো ছিল কত? √3 + √2, তাই আমরা নিচেও গুণ করলাম। √3 - √2, এখানে যেহেতু প্লাস সাইন ছিল তাই আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করেছি, তাহলে উপরেও আমাকে মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আসে কত? √3 - √2/√3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। কেন? a + b, যদি আমি √3কে ধরি a, √2কে যদি ধরি b, তাহলে দেখো a + b ইন্টু a - b। a + b ইন্টু a - b কার সূত্র? a + b ইন্টু a - b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে আসে কত? √3 - √2/√3 হোল স্কোয়ার, 3 - 2 মানে আসে কত? √3 - √2/1 মানে √3 - √2। দেখো তাহলে তুমি দেখো কি করলে, এই এত লং প্রসিডিওর করে মান বার করলে কত? √3 - √2। দেখো আমরা এই প্রসিডিওরে এত লং করব না, ঠিক আছে। এবার আসি, আমার মান বার করতে বলেছে, আমার √3 এর মান কত বলেছে? 1.732 মাইনাস √2 এর মান কত বলেছে? 1.414। যদি আমি ডিফারেন্স করি আসে 0.318, তাহলে অ্যান্সার কত? 0.318 হচ্ছে অপশান সি হলো অ্যান্সার। এই অঙ্কটা তোমরা এইভাবে প্রসিডিওরে করবে না। কিভাবে করবে তাহলে? এইটা হচ্ছে লং প্রসিডিওর, লং মেথড। এত বড় মেথডে করতে গেলে পরীক্ষার হলে সময় পাওয়া যাবে না, তার জন্য আমরা করব, দেখো কি করব।
তিন আর দুয়ের আমার দেখব এই দুটো সংখ্যার ডিফারেন্স কত, এই দুটো সংখ্যার ডিফারেন্স কত, তিন আর দুইয়ের ডিফারেন্স কত হয় বলো, এক। এই দুটো সংখ্যার ডিফারেন্স কত, তিন আর দুই, তিন আর দুইয়ের ডিফারেন্স কত হয় বলো, এক হয় তিন আর দুইয়ের ডিফারেন্স, তাই তো। যদি এই সংখ্যা দুটোর ডিফারেন্স যা, এই সংখ্যা দুটোর ডিফারেন্স যেটা, সেটা যদি আমার উপরে থাকে, সেটা যদি আমার উপরে থাকে, তাহলে আমরা ডিরেক্টলি সেটা সমাধান করলে পাই কোন সংখ্যা, সমাধান করলে পাই ওই সংখ্যাটার অপোজিট সাইন। কি মনে রাখতে হবে, এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার যেটা ডিফারেন্স সেইটাই যদি আমার উপরে থাকে, ডিরেক্টলি আমরা কি লিখব, ডিরেক্টলি আমরা লিখব ওই সংখ্যা দুটোর অপোজিট সাইন, √3 মাইনাস √2। তার মানে এইবার √3 মান হচ্ছে 1.732 মাইনাস 1.414 করলেই পেয়ে যাবে 0.318। দেখেছো, তাহলে এত বড় প্রসিডিওর আমাদেরকে করতে হবে না, ডিরেক্টলি এই দুটো সংখ্যার যেটা ডিফারেন্স সেটাই যদি উপরে থাকে আমরা ডিরেক্টলি ওই সংখ্যাটায় অপোজিট সাইন দিয়ে বসিয়ে দেব। নর্মাল একটা তোমাদেরকে যদি আমি দিই, তোমরা কি করবে বলো, একটা দিলাম 3/√7 মাইনাস √4, √7 মাইনাস √4, তাহলে তোমরা কি করবে বলো। দেখো 7 আর 4-এর ডিফারেন্স কত, 7 আর 4-এর ডিফারেন্স 3, যেহেতু ডিফারেন্স 3 উপরেও সেই 3 আছে, ডিরেক্টলি আমরা বসিয়ে দেবো কত, √7 প্লাস √4, তাহলে এদের সমাধান করলে কত আসবে, √7 প্লাস √4। বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট দিয়ে জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলে বন্ধুদেরকে আমাদের চ্যানেলটা আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। নাও